রাজনীতির দাম রবিবার থেকে পাউরুটির দাম বাড়ছে, কত হচ্ছে পাউন্ডে? যার আমার সঙ্গে রয়েছেন 5ই জানুয়ারি রবিবার থেকে পশ্চিমবঙ্গব্যাপী পাউরুটির দাম বাড়ছে। সাধারণ 400 গ্রামের পাউরুটি, যেটাকে 1 পাউন্ডের কি বলা হয়ে থাকে, সেগুলোর ক্ষেত্রে বাড়বে 4 টাকা দাম হবে প্রতি ইউনিট। হাফ পাউন্ড অর্থাৎ 200 গ্রামের পাউরুটির ক্ষেত্রে 2 টাকা দাম বাড়ছে এবং 100 গ্রামের ক্ষেত্রে 1 টাকা করে মূল্য বৃদ্ধি হবে। 22 শেষ এবং গুলোর তরফে বাড়ানো হলেও ছোট ছোট যে বেকারি গুলো রয়েছে তাদের তরফে কিন্তু সেইভাবে উল্লেখযোগ্যভাবে দাম তরফ কিন্তু জানান। ধন্যবাদ। পাউরুটি বানানো কাঁচামালের যেভাবে মূল্য বৃদ্ধি হচ্ছে, তার সাথে সাথে মূল্য বৃদ্ধির সাথে সাথে তালে তাল রেখে এবং বেকারি শিল্পের সাথে যেসব কর্মচারী বৃন্দ আর যেসব মানুষরা জড়িত, তাদের প্রত্যেকের তো বাঁচার অধিকার আছে, তার সাথে জনহিতের কথা, দুটোকে মিলিয়ে আমরা এই সিদ্ধান্তে উপনীত হয়েছি কি আমরা 4 টাকা করে বাড়বো। আর এই দামটা এফেক্টেড হবে 5 জানুয়ারি 2025। পাসপোর্ট জাল হয় কি করে? ভেরিফিকেশনের সময় ধরা পড়ে না? পুলিশ ভেরিফিকেশনের কাজ যারা করেন, তাহলে সেখানে কি কোথাও ভূত রয়েছে? পুলিশ কোনোভাবে জড়িত? এবার এই জাল পাসপোর্ট ইস্যুতে কয়েকজন পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ, কিভাবে পুলিশের মধ্যে থাকতে পারে? পাসপোর্ট জাল হচ্ছে, সেই জাল পাসপোর্টের চক্রের মধ্যে কোনোভাবে পুলিশ কিভাবে থাকবে জানছি। আমার সঙ্গে অমিত রয়েছেন সরাসরি। অমিত, প্রথমে একটু জানতে চাইবো যে পুলিশকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে? কোন কোন পুলিশ, মানে তারা কোন দায়িত্বে ছিলেন? দেখো, কোনো পাসপোর্টের আবেদনকারী তিনি যখন অনলাইনে আবেদন, সে পাসপোর্ট সেবা কেন্দ্র রিজিওনাল পাসপোর্ট অফিসে যে ভেরিফিকেশন থাকে, ভেরিফিকেশন হবার পর চূড়ান্ত পাসপোর্ট তৈরি হয়ে, মানে পাসপোর্ট তৈরি হওয়ার পর ডেলিভারি করার আগে বা দেওয়ার আগে সেক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশন করা হয়। অর্থাৎ যে গ্রাহক পাসপোর্টের জন্য আবেদন করেছেন, তার যে ঠিকানা, তার যে নাম বা তার যে বৈধ যে সমস্ত নথিপত্র দেওয়া হয়েছে পাসপোর্ট ইস্যু করার জন্য, তার ভেরিফিকেশন করা হয় পুলিশের তরফে। অর্থাৎ লোকাল যে পুলিশ স্টেশন থাকে, সেখানে রিজিওনাল পাসপোর্ট অফিস থেকে ওই আবেদনকারী সমস্ত তথ্য পাঠিয়ে দেওয়া হয়। তারা ভেরিফিকেশন করে তারা যখন তাদের পোর্টালে যারা যখন আপলোড করে, তারপরেই একজন আবেদনকারীর পাসপোর্ট রেডি বা প্রস্তুত হয়। এক্ষেত্রে যে সমস্ত এখনো পর্যন্ত যে 8 জন গ্রেপ্তার হয়েছে, তাদের মধ্যে পাসপোর্ট সেবা কেন্দ্রের লোক রয়েছে, পোস্টাল ডিপার্টমেন্টের লোক রয়েছে, চক্রে 2 জন মাথা রয়েছে, ভুয়ো নথি যারা তৈরি করে তারা গ্রেপ্তার হয়েছে। তবে তাই ভুয়ো নথিতে পাসপোর্ট ইস্যু হয়ে গেল, তাহলে পুলিশ কী করলো? এই জায়গা থেকে সম্প্রতি যে সমস্ত থানা এলাকাতে পাসপোর্ট ইস্যু হয়েছে, তার মধ্যে যেই সমস্ত জায়গা থেকে পুলিশ মনে করছে যে ভুয়ো নথি ব্যবহার করে পাসপোর্ট ইস্যু হয়ে গিয়েছে, সেই সমস্ত থানার যারা পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য যে সমস্ত পুলিশ কর্মী দায়িত্বে ছিলেন, তাদের এক্সামিন করতে চাইছে লালবাজার। ইতিমধ্যে 2 থেকে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং পাসপোর্ট সেকশন রয়েছে কলকাতা পুলিশের, সেখানে যে সমস্ত পুলিশ কর্মী রয়েছে যারা এই পাসপোর্ট রিলেটেড ভেরিফিকেশন বা অন্যান্য যে কাজগুলো তারা করে থাকেন, তাদেরও এক্সামিন করতে চাইছে লালবাজার। ইতিমধ্যে 2 থেকে 3 জনকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। একজন হোমগার্ড র্যাঙ্ক পদমর্যাদার এক পুলিশ কর্মী, তার ফোনও কিন্তু এই মুহূর্তে লালবাজারের যারা তদন্তকারী অফিসার যারা রয়েছে তাদের নজরে রয়েছে। সেই ফোনটিও তারা এক্সামিনের পর্যায়ে রেখেছে। অন্যদিকে সাম্প্রতিককালে যে সমস্ত থানা, কলকাতা পুলিশের অন্তর্গত থানা এলাকায় পাসপোর্ট ইস্যু হয়েছে, বা সে সমস্ত থানার যে সমস্ত পুলিশ কর্মী এই ভেরিফিকেশনের দায়িত্বে ছিলেন, তাদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে এক্সামিন করার প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। কারণ কোথাও গিয়ে সেখানে এই ভেরিফিকেশন পর্বে কোথাও গিয়ে গাফিলতি বা কোনো গলদ রয়েছে কিনা, এই বিষয়টি কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে কলকাতা যে বিশেষ তদন্তকারী দল তারা। ধন্যবাদ। মালদার নজর রাখতেই হবে, তার কারণ বড় প্রশ্ন। চৈতালি সরকার দাবি করছেন যে খুনিদের সাহস জুগিয়েছে অনেকে। বিহারের লোকের তো কোনো ইন্টেনশন থাকতে পারে না ওনাকে কিছু করার। তার মানে কেউ ভাড়া করে নিয়ে এসেছে, সে ভাড়া যে করেছে সে এখানকারই লোক হবে, তার কোনো হাতে ঘা লেগেছে কোনো কিছুতে, সেই জন্যই সে ভাড়া করে নিয়ে এসছে। যে একটা মানুষকে পৃথিবী থেকেই একদম সরিয়ে দিলাম নিজেদের স্বার্থে খালি আঘাত লাগার জন্য। আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেটা যে পরিকল্পিত ভাবেই কিছু ঘটিয়েছে, বাকিটা পুলিশ দেখবে। কারো স্বার্থে আঘাত লেগেছে,
বিহার থেকে ভাড়াটে খুনি নিয়ে এসেছে। কাদের স্বার্থে আঘাত লাগতে পারে? কারা? ব্যবসায়িক স্বার্থ, রাজনৈতিক স্বার্থ? গ্রাউন্ড জিরো থেকে সেবক রয়েছে আমার সঙ্গে, সরাসরি কথা বলবো সেবকের সঙ্গে। সেবক, চৈতালি দেবী যা বলছেন, চৈতালি সরকার যা বলছেন, অত্যন্ত যুক্তিপূর্ণ জায়গা। যে কথা কাল থেকে বারবার আমরা বোঝার চেষ্টা করছি, প্রফেশনাল কিলার, সেই প্রফেশনাল কিলারদের ভাড়া করে আনলো কারা? কারা এই চক্রান্তের সঙ্গে জড়িত থাকতে পারে? তদন্ত কতদূর এগিয়েছে কি মনে হচ্ছে সেবক? একদমই, দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি যেটা বলছিলে যে চৈতালি ঘোষ সরকার, নিহত তৃণমূল নেতার স্ত্রী, তিনি নিজেও ইংরেজবাজারের কাউন্সিলর, দীর্ঘদিনের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি কিন্তু স্পষ্ট বলছেন যে বিহার থেকে কেউ এসে বিহারের কারো স্বার্থ ক্ষুণ্ণ করেছেন দুলাল সরকার, তা তো হতে পারে না। তাহলে এদের পেছনে কে? নিশ্চয়ই কেউ সাহস জুগিয়েছে। কেউ সাহস না জুগলে কারো পক্ষে এভাবে এসে খুন করে যাওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, তিনি বলছেন যে কার স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছিল, বাবলা সরকারকে কাদেরকে সরিয়ে দিতে হলো, তাহলে বড় মাথা রয়েছে এর পিছনে চক্রান্ত রয়েছে। তিনি বলছেন, নির্দিষ্ট করে আমি কারো কথা বলতে চাইছি না, তবে ষড়যন্ত্র হয়েছে, বড় মাথারা কাজ করেছে। পুলিশ খুঁজে বার করুক কারা এই চক্রান্তের সঙ্গে আছে, কারণ বিহারের যারা ধরা পড়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে, এটা ভালো কথা, কিন্তু তারা কেন এসে খুন করবেন এটাই তিনিও জানতে চান। তারও প্রশ্ন, নিহত নেতার স্ত্রীর প্রশ্ন, যে কেন, খুনের মোটিভটা কি, কার স্বার্থে ঘা লাগলো, কারা ভাড়াটে খুনি তাদেরকে জোগাড় করলো, কারা খুনের সুপারি দিল, এই বিষয়টি কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। আর পুলিশ ইতিমধ্যেই কিন্তু ঘটনার তদন্ত করছে। তদন্তের ক্ষেত্রে সেবক একটু জানতে চাই, বলছি আরো একজন তো গ্রেপ্তার হয়েছে। তো বিহার যোগ স্পষ্ট, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিহার থেকে কন্ট্রাক্ট কিলার আনা হয়েছিল, সুপারি কিলার আনা হয়েছিল। তো পুলিশ কি জানতে পারছে, আর কারা কারা জড়িত? এই যে এরা এতদিন ধরে নিয়মিতভাবে রেকি করে গেছে, মানুষ বুঝতে পারছে না, এলাকার মানুষ কেউ এখানে রেকি করছেন, ফেরা করছে, কেউ কিছু বুঝতে পারেননি এতদিন। দেখো, একটা দুলাল যেখানে তার অফিস বা যে ফ্যাক্টরি, যে রাস্তায় তার গতিবিধি, সেটা একটা ব্যস্ততম রাস্তা এলাকা, রাজ্য সড়ক ব্যস্ততম রাস্তা। এইখানে রেকি কারা করলো সেসব পুলিশ তো খতিয়ে দেখছেই। পুলিশ যেটা জানিয়েছে, এখনো পর্যন্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে 3 জন, সিসিটিভি ফুটেজে তাদেরকে নির্দিষ্ট করে পাওয়া গিয়েছে। এরপরেই প্রথমে 2 জনকে গ্রেপ্তার করা হয়, 2 জনকে জেরা করে এই কাঠিয়ারের বাসিন্দা আব্দুল গনি আরো একজনকে গ্রেপ্তার করা হলো। উল্লেখযোগ্য হলো যে 3 জন গ্রেপ্তার হয়েছে তাদের প্রত্যেকের বয়স 20 থেকে 22 বছর, অর্থাৎ বয়সে কিন্তু যথেষ্ট অল্প বয়সে এরা কি করে এত আঁচ পেল, কি করে এই খুন করলো, সেটা কিন্তু ভাবাচ্ছে। তবে যেটা জানতে পাচ্ছি আমরা পুলিশ সূত্রে, যে খুনের কথা স্বীকার করেছে দুষ্কৃতীরা, কিন্তু পুলিশ এখন জানতে চাইছে কারা খুন করালো, মোটিভটা কি জানা সবচেয়ে জরুরি। যে কথাই বারবার বলছেন, সেখানে গিয়ে ফিরহাদ হাকিম। দেখছি তো বিহার থেকে আজ যা শুনলাম, একটা ছেলে বোধহয় বিহারের ছেলে ছিল, কারণ এই তো দুষ্কৃতীরা চারিদিক দিয়ে আসছে, অন্য স্টেট থেকে আসছে, কিন্তু এর পেছনে মোটিভটা কি? হঠাৎ করে বিহার থেকে সেখানে গুলি চালালো কেন? সেইগুলোকে মূল বার করতে হবে এবং ইনভেস্টিগেশনটা সেই পর্যায়ে নিয়ে যেতে হবে। এটা আমি আশা রাখি যে প্রশাসন এটা করবে এবং প্রকৃত দোষীর শাস্তি হবেই। সাধারণত এরকম অভিযোগ শোনা যেত বাম আমলে, ভোটের আগে নাকি বাড়ির সামনে সাদা থান পাঠিয়ে দেওয়া হতো। সেই বাম আমলের কৌশল, ভয় দেখানোর কৌশল কি নতুন করে ফিরে এলো? মুর্শিদাবাদের ছবি যদি আপনাদের দেখাই, মুর্শিদাবাদের খবর যদি আপনাদের বলি, যেখানে সাদা থান রেখে যাওয়া হয়েছে বাড়ির সামনে, এবং শুধু তাই নয়, অন্ত্যেষ্টির যে সামগ্রী সেই সব রেখে যাওয়া হয়েছে, পোস্টার আর কার্তুজ আছে। তৃণমূল পঞ্চায়েত সদস্য, তার বাড়ির সামনে সাদা থান রেখে যাওয়া হয়েছে। আতঙ্কে রয়েছে ওই বাড়ির পরিবার।
কিছুক্ষণ আগে মা ফোন করলো, আমি ভাবছি বাবার কিছু হয়েছে, আসলাম, এসে দেখছি কালো কাপড়ের ভিতরে আমার জন্য কাফন, সাবান, মানে মৃত্যুসজ্জায় যেগুলো লাগে সেসবগুলো দিয়েছে, তার সঙ্গে মেশিনের গুলি দিয়েছে এবং কিভাবে শুট করে আমাকে মারা হবে তার ছবিও দিয়েছে। কে বা কারা করেছে এটা আমার জানা নেই, এটা পুলিশকে জানিয়েছি, পুলিশ তদন্ত করবে। কোথায় রেখেছিল? এটা আমার পুরোনো বাড়ির গেটের সামনে, যেহেতু নতুন বাড়িতে সিসিটিভি ক্যামেরা আছে বলে ওখানে রাখতে পারিনি, এখানে রেখেছি। কি মনে করছেন, আপনার ব্যবসায়িক সূত্রতা না আপনার ব্যবসায়িক রাজনৈতিক? সূত্রতা তো আমাদের নেই, এটা রাজনৈতিক সূত্রতাই দেখছি। সকালবেলায় বিছানা থেকে উঠে আমার স্বামী ডাকছে, গেটের কাছে কি পড়ে আছে, উঠে গিয়ে দেখছি কাফুন, আপনার লাল পতাকা, সাবান, শ্যাম্পু, বাতাসা, একটা আমাদের মুসলিম এতে যে ইন্তেকাল হয় সে লাশের যা লাগে সমস্ত সব কিছু ওখানে পেলাম। আমার ছেলের ছবি উপরে রেখে দিয়েছে, গুলিটা ছিল, একটা চিঠি ছিল ওর ভিতরে ভরা। এগুলো দেখে আমি চিঠি খুলিনি, আতঙ্ক হয়ে আছি। তো যেরকম আমার ঘটনা, আমার স্বামী রাজনীতি করেছে 15 বছর, আমি করেছি 5 বছর, তারপরে আমার ছেলেদেরকে দিয়েছি। আমি চাই সুস্থ হবে, বিচার চাই। সমবায় ভোটে বিস্ফোরণে এআইএ তদন্ত চেয়ে যে মামলা, সেই মামলায় পুলিশের রিপোর্ট এখনো পাওয়া যায়নি। বিচারপতি তাতেই ক্ষুব্ধ। 2024 সালের 8 ডিসেম্বর অর্থাৎ গত মাসে তমলুক ঘাটাল সমবায় ভোটে বিস্ফোরণ হয়েছিল। 2রা ডিসেম্বরের মধ্যে পুলিশের কোনো রিপোর্টই পাওয়া যায়নি, এখনো পর্যন্ত পুলিশের কোনো রিপোর্টই মেলেনি। পুলিশের রিপোর্ট না মেলায় ক্ষুব্ধ বিচারপতি জয় সেনগুপ্ত। হাস্যকর আস্ফালন, বিদ্বেষের বিষ ওগ্রানো চলছেই বাংলাদেশ থেকে। এক ধর্মীয় নেতা বাংলাদেশ থেকে ভারত সম্পর্কে বিদ্বেষের বিষ ওগরাচ্ছেন, শুনুন। ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারত যদি গৌর গোবিন্দের ভূমিকায় নামতে চায়, দেশের 18 কোটি মুসলমান শাহজালালের ভূমিকায় নামবে। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। একটা প্রতিবেশী দেশ আছে, আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। ভারতের অনেকগুলো গণমাধ্যম ডিস ইনফরমেশন শেয়ার করেছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই, নিজের চরকায় তেল দেন। সবশেষে এক উত্তরণের গল্প, সূর্যোদয়ের গল্প, রবি কিরণের গল্প। যে সূর্যোদয় বলা যেতে পারে হয়তো বর্ধমান থেকে রবি হাঁসদার গল্প। চাকরি সবারই দরকার। আমরা 22 জন ছিলাম, যা পরিবার যা কলকাতা লিগ খেলেই চলে পরিবারটা, তাছাড়া আর চাষবাস করে। তো একটা ভালো চাকরি দরকার আমাদের এই মধ্যবিত্ত পরিবারে, নাহলে আমাদের সংসার চলবে কি করে? ওর উপরই আমাদের সংসার চলে, তারপর তো ভালো জায়গায় ওকে খেলতে হবেই। যারা খেলায় অংশগ্রহণ করেছে এবং বাংলার জন্য সম্মান নিয়ে এসছে, স্পোর্টস ডিপার্টমেন্টে একটা এদের চাকরি দেওয়ার ব্যবস্থা করা হোক। জয়লাভের জন্য আমি অ্যাজ এ স্পেশাল প্যাকেজ 50 লক্ষ টাকা আপনাদের জাস্ট একটা প্রীতি ও শুভেচ্ছা হিসেবে, হয়তো এটা কিছুই না আগামী দিনের জন্য, কিন্তু আপনাদের একটা অভিনন্দন জানানোর থাকলো। আবারও ফুটবলে ভারত সেরা বাংলা, আবার সন্তোষ ট্রফি জয়। যে জয় বড় ভূমিকা রবি হাঁসদা, বর্ধমানের ছেলে, এবারের সন্তোষ ট্রফিতে সর্বোচ্চ গোলদাতা। মোট 12টি গোল করেছেন। ফাইনালে রবির একমাত্র গোলেই কেরল বধ। রবি হাঁসদার বাড়ি পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে মুসারু গ্রামে। মাটির বাড়ি, বাবা মারা গেছেন মাস 6 আগে। মা, স্ত্রী এবং 2 বছরের মেয়েকে নিয়ে সংসার। কোনো রকমে সংসার চলে। খেলার মাঠে লড়তে হয়, চাষের মাঠেও কাজ করতে হয়, তবু রবি থামেননি। দাঁতে দাঁত চেপে লড়েছেন, সুযোগ পেলেই বল জড়িয়ে দিয়েছেন জালে। সন্তোষ ট্রফিতে একাই করেছেন 1 ডজন গোল। বাংলা চ্যাম্পিয়ন, রবিও চ্যাম্পিয়ন, বাংলার গর্ব। আনন্দে চোখের জল চলে এসেছিল। গোল করার পর দেখলাম জার্সি নাম্বার 9 নিয়ে তুমি ছুটে যাচ্ছিলে, কি বোঝালে যে রবি হাঁসদা রয়েছে?
না রবি হাসদা এটা বলি বেঙ্গল এখনো আছে, এটা স্বপ্ন কি তোমার? আর বড় জায়গায় খেলার। বড় মানে এটা তো গোল আছে, কি ঠিক করে? আইএসএল নিশ্চয়ই। আইএসএল ইন্ডিয়া, যা পরিবার যায় কলকাতা লিগ খেলেই চলে পরিবারটা, তাছাড়া আর চাষবাস করে এটা নেই। বাবা থাকলে তো খুবই ভালো হতো, আমার খুবই আনন্দ হতো। রবি সিম্পল সরল সাদা ছেলে, যার বাড়িতে এখনো অভাব আছে, যার মা এখনো দিন মজুরি করে, না হলে সংসার চলবে না। রবি যেন আরো বড় হতে পারে। এই বাড়িতেই তার বেড়ে ওঠা। অত্যন্ত দরিদ্র পরিবারের ছেলে, বাবা মা দিন মজুরি করে তাকে মানুষ করেছেন। এখন তার মা চাইছেন ছেলে বড় ক্লাবে খেলুক, ভারতীয় দলে খেলুক। ভগবান দয়া করেছে বলে এখন চ্যাম্পিয়ন হয়েছে, আরো বড় হলে আরো ভালো। তো ভালোই লাগছে যে আরো খেলাধুলা করলে আমার দেশের লোকগুলো আমার ছেলেকে দেখবে। ও বাবা ওইটাই চাইছে যে আমার ছেলে বড় চ্যাম্পিয়ন হলে খুব ভালো হয়। নিউজ 18 বাংলা। হেডলাইন।